নমস্কার বন্ধুরা, কুণ্ডলী বিশ্লেষণ মানে কুষ্ঠি বিচার নিয়ে অলরেডি একটা ভিডিও আমি ছেড়েছি। সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম ভাব কিভাবে পীড়িত হয়েছে এবং কমেন্ট করতে বলেছিলাম যে আপনারা জানান যে এরপরে আর কোনো সমস্যা কি দেখা যাচ্ছে, সেটা বলেছিলাম। তো আজকে আমরা সেই জন্মপত্রিকাতেই দেখব যে আর কি এখানে খারাপ বা ভালো এখানে থাকতে পারে, সেটা আমরা আজকে এখানে দেখব। তো ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে কিন্তু মিস করে যেতে পারেন অনেক কিছু। পুরো ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম ভাব আমরা সেদিনকে দেখেছি, আজকে আমরা দেখে নিই দ্বিতীয় ভাব। লগ্ন কিভাবে পীড়িত হয়েছে, লগ্নপতি কিভাবে পীড়িত হয়েছে সেগুলো আমরা দেখেছি, কারক কিভাবে পীড়িত হয়েছে। দ্বিতীয় ভাব দেখুন, কন্যা লগ্নের জন্মপত্রিকাটা আগের দিনই বলেছি, এখানে দেখতে পাচ্ছেন কন্যা লেখা, সুতরাং এখানে কন্যা রাশি হয়, এটা ফিক্সড। এবং কন্যা লগ্ন যেহেতু, তাই এখানে 1 নম্বর লিখেছি। এটা জানেন, এখন বারবার আমি অনেকবার বলেছি, এখন আপনারা বুঝে গেছেন যেটা 1 নম্বর ঘর, যেটা লগ্ন হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম পরপর লেখা রয়েছে। এবং কন্যার পরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এখানে আমি লিখে রেখেছি যাতে বুঝতে পারেন। যারা নতুন আছেন তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আমি এখানে লিখে রেখেছি। মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এগুলো রাশি। আগের দিন প্রথম ভাব দেখেছি, দ্বিতীয় ভাব দেখে নিই। দ্বিতীয় ভাবে কোনো ভালো গ্রহ বসে রয়েছে? কোনো গ্রহ বসে নেই, কোনো শুভ বা অশুভ গ্রহ বসে নেই। দ্বিতীয় ভাবে কোনো গ্রহের দৃষ্টি আছে? দ্বিতীয় ভাবে কিন্তু দেখুন শনি, রবি, বুধ দৃষ্টি রয়েছে। শনি অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, রবি অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে এবং বুধ শনি রবির সঙ্গে থেকে নিজেও অশুভ হয়ে গেছে। তাহলে 3টে অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু এখানে রয়েছে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু এখানে নেই। তাহলে ভাব যে পীড়িত সেটা আমরা বুঝতে পারলাম, দ্বিতীয় ভাব পীড়িত হয়ে রয়েছে। এখন আমরা দেখব যে দ্বিতীয় ভাবে অধিপতি, দ্বিতীয় ভাবের অধিপতি কে রয়েছে এখানে? তুলা রাশি এখানে, তাই তো? তুলা রাশি হয়, তুলা রাশির অধিপতি মানে ভাবেশ ঠিকঠাক আছে কিনা। ভাবেশ কোথায় রয়েছে? 7ম স্থানে রয়েছে শুক্র, তার মানে কেন্দ্রতেই আছে, ঠিকঠাক আছে। শুক্র মীন রাশিতে রয়েছে, মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়। এক তো 6, 8, 12তে নেই, কেন্দ্রস্থানে রয়েছে, ভালো জায়গাতেই রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট নেই। কার দ্বারা দৃষ্ট রয়েছে? 1, 2, 3, 4, 5 বৃহস্পতি দ্বারা দৃষ্ট রয়েছে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট, মানে ভাবপতি এখানে বলবান এবং কারক বৃহস্পতি এখানে 3য় স্থানে রয়েছে। 3য় স্থানে কোন রাশিতে রয়েছে? বৃশ্চিক রাশিতে রয়েছে। তার মানে কারক 6, 8, 12তে নেই, যদিও 3, 6, 11 এই 3টে ঘরকে অশুভ বলা হয়, কিন্তু 6, 8, 12র মতো অতটাও অশুভ নয়। ঠিক আছে, বৃহস্পতি এখানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং বৃহস্পতির ওপর কোনো দৃষ্টি রয়েছে? কেতুর দৃষ্টি রয়েছে। 1, 2, 3, 4, 5 একটা গ্রহ যদি প্রভাবিত করে কোনো সমস্যা নেই। আমি আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম যে 2 বা ততোধিক অশুভ গ্রহ যদি কোনো ভাব বা ভাবপতিকে প্রভাবিত করে তাহলে সেই ভাব বা ভাবপতির হানি বুঝবেন। 2 বা ততোধিক অশুভ গ্রহ যদি কোনো ভাবকে বা ভাবপতিকে মানে গ্রহকে যদি প্রভাবিত করে তাহলে সেই ভাব বা ভাবপতির হানি বুঝবেন। তাহলে একটা গ্রহ প্রভাবিত করছে, খুব একটা সমস্যা নেই, তার মানে কারকও এখানে ঠিকঠাক আছে। তার মানে ভাব এখানে পীড়িত ঠিকই, 2 নম্বর ভাব, কিন্তু ভাবপতি শুক্র ঠিক আছে এবং কারক বৃহস্পতি ঠিক আছে, মানে 2য় স্থান থেকে ফল ভালো, এটা আমরা বুঝতে পারছি। মানে যদি 100% মার্কস দেওয়া যায় ভাবপতি এবং কারক থেকে, তাহলে 66% ঠিক আছে, বাকি 33% কোনো ফল পাওয়া যাবে না। তার মানে ঠিকঠাকই আছে 2য় স্থান। এরপরে 3য় স্থানে চলে যাই। 3য় স্থানের অধিপতিকে মঙ্গল, এখানে মঙ্গল, তার মানে আগে দেখে নিই 3য় স্থান ভাবটা দেখে নিই। ভাবে শুভ গ্রহ বসে রয়েছে, ভাবে কেতুর দৃষ্টি রয়েছে, শুভ গ্রহ বসে রয়েছে, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। ভাবপতি কোথায় রয়েছে? ভাবপতি মঙ্গল এখানে 5মে রয়েছে, 5মে রয়েছে মানে ঠিকঠাকই রয়েছে, কেন্দ্রস্থানেই রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। যদিও রাহুর সঙ্গে রয়েছে এবং শনি দ্বারা দৃষ্ট রয়েছে, কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং কেন্দ্রস্থানেই রয়েছে এবং 3 নম্বর ঘরের কারক গ্রহ মঙ্গল। ঠিক আছে, মোটামুটি যেহেতু বৃহস্পতি 3 নম্বর ঘরে বসে রয়েছে, ভাবটাকে বলবান করেছে, তাই 3 নম্বর ঘরের ফলও এখানে ভালো বলা যায়। চলে আসি 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের অধিপতি এখানে কে? ধনু রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি নিজের থেকে দ্বাদশে গেছে, এটা কিন্তু ঠিক নয়। নিজের যে ঘর তার থেকে দ্বাদশে রয়েছে। এখানে কোনো শুভ অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কোনো অশুভ বা শুভ গ্রহের কারোর দৃষ্টি নেই এখানে। 4র্থ স্থানে, মানে ভাব
এখানে ঠিকঠাক আছে, নর্মাল রয়েছে। ভাবপতি কে রয়েছে এখানে? বৃহস্পতি দ্বাদশে রয়েছে, নিজের থেকে দ্বাদশে রয়েছে, কিন্তু 6, 8, 12তে নেই, তৃতীয় স্থানে রয়েছে, মোটামুটি ঠিকঠাক বলা যায়। চতুর্থ স্থানের কারক গ্রহকে চন্দ্র। চন্দ্র কোথায় রয়েছে? চন্দ্র সপ্তমে রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, শুভ গ্রহের সঙ্গে রয়েছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট 1, 2, 3, 4, 5, তার মানে চন্দ্র মানে কারক এখানে বলবান। তাহলে চতুর্থ স্থানের ফলও এখানে ঠিকঠাক ভালো বলা যায়। পঞ্চম স্থানে আগে থেকেই মঙ্গল এবং রাহু দুটো অশুভ গ্রহ বসে রয়েছে এবং পঞ্চম স্থান মানে ভাব যদি বিচার করি, ভাবে অলরেডি অশুভ গ্রহ বসে রয়েছে এবং ভাবে শনির দৃষ্টিও রয়েছে। যাই হোক, এটা মকর রাশি, শনির নিজের রাশি, শনির দৃষ্টিতে এখানে প্রবলেম হবে না, সেটা ভালোই হবে, ঠিক আছে। কিন্তু মঙ্গল এবং রাহু যেহেতু এখানে বসে রয়েছে অশুভ গ্রহ, তাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ভাব কিন্তু কিছুটা হলেও পীড়িত হয়ে রয়েছে। যদিও মঙ্গল এখানে তুঙ্গস্থ, কিন্তু তুঙ্গস্থ হলেও মঙ্গল অষ্টমপতি, এটা আপনাকে দেখতে হবে। অষ্টমপতি হয়ে পঞ্চমে বসে রয়েছে। কোনো 6, 8, 12 অধিপতি যদি যে ঘরে বসে সেই ঘরের হানি বুঝতে হবে। কিন্তু এখানে এক্সচেঞ্জও করেছে, দেখুন শনি মেষ রাশিতে রয়েছে, মানে মঙ্গলের রাশিতে, আর মঙ্গল শনির রাশিতে রয়েছে, মানে একে অপরের ঘর এক্সচেঞ্জ করেছে। কিন্তু এই ঘর পরিবর্তনটা শুভ নয়, কারণ 6, 8, 12 অধিপতির সাথে যদি কোনো কেন্দ্র ত্রিকোণ স্থানের অধিপতির ঘর পরিবর্তন হয়, এক্সচেঞ্জ হয়, সেটাকে খারাপ যোগ বলা হয়। যদি কেন্দ্রর সাথে ত্রিকোণ স্থানের অধিপতির ঘর পরিবর্তন হয়, সেটা রাজযোগ। কিন্তু 6, 8, 12 অধিপতির সাথে যদি ত্রিকোণ স্থানের অধিপতির ঘর পরিবর্তন হয়, একে অপরের ঘরে বসে রয়েছে, সেটা অশুভ। এক তো পঞ্চমপতি শনি অষ্টমে চলে গিয়ে পীড়িত হয়ে গেল, ভাব তো এখানে পীড়িত বোঝাই যাচ্ছে অশুভ গ্রহ দ্বারা। ভাবপতি শনিও পীড়িত, এখানে নিচস্থ হয়ে রয়েছে, অষ্টমে গেছে, এক তো খারাপ ঘরে রয়েছে আবার নিচস্থ। যাই হোক, আপনি এখানে বলবেন যে রবি এখানে তুঙ্গস্থ রয়েছে, মানে নিজভঙ্গ রাজযোগ, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়ব, নিজভঙ্গ রাজযোগ কীভাবে তৈরি হয়। কিন্তু এটুকু আপনাকে দেখতে হবে যে শনি পীড়িত রয়েছে। কীভাবে পীড়িত? এক তো অষ্টমে বসে রয়েছে, দ্বিতীয়ত রবি এবং বুধ দ্বারা পীড়িত, এবং এখানে শনির যে ঘরটা রয়েছে, যে ঘর আমরা বিচার করছি মকর রাশি পঞ্চম ঘর, সেখানে মঙ্গল এবং রাহু দুটো অশুভ গ্রহ বসে রয়েছে এবং এর কারক গ্রহকে বৃহস্পতি 3 নম্বর ঘরে মোটামুটি ঠিকঠাকই বলা যায়। কিন্তু যেহেতু ভাবপতি এবং ভাব এই দুটো পীড়িত হয়ে রয়েছে, তার মানে পঞ্চম থেকে ফল কিন্তু খুব একটা ভালো এটা বলা যাবে না। পঞ্চম থেকে কি দেখা হয়? সন্তান দেখা হয়, উচ্চশিক্ষা দেখা হয়, এগুলো দেখা হয়। তার মানে এই ব্যক্তির কি সন্তান প্রাপ্তি হবে না, বা এই ব্যক্তির কি উচ্চশিক্ষা হবে না? দেখুন, প্রবলেম তো রয়েছে অবশ্যই। এখানে মঙ্গল এবং রাহু এখানে রয়েছে এবং এই ঘরের অধিপতি শনি পীড়িত রয়েছে, কিন্তু যেহেতু শনি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং যেহেতু মঙ্গল এখানে তুঙ্গস্থ, মঙ্গল এখানে অষ্টমপতি, এটাও মাথায় রাখতে হবে, আবার তুঙ্গস্থ এটাও মাথায় রাখতে হবে, মানে একদিকে খারাপ একদিকে ভালো। তাই এই জাতক বা জাতিকার উচ্চশিক্ষা হবে, ঠিক আছে, সেটা মেনে নিচ্ছি, কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু প্রচণ্ড বাধা আসবে, সমস্যা আসবে। উচ্চশিক্ষা নাও হতে পারে, হয়তো উচ্চ মাধ্যমিকের পরে তার পড়াশোনা থেমে গেল। যদি উচ্চশিক্ষার দিকে তার প্রয়াস থাকে, প্রচেষ্টা থাকে, তাহলে অনেক রকম বাধা প্রাপ্তির মাধ্যমে তার উচ্চশিক্ষা প্রাপ্ত হবে। যদি উচ্চশিক্ষা প্রাপ্ত হয়েও যায়, তার ফলাফল খুব একটা ভালো হবে না, রেজাল্ট খুব একটা ভালো আসবে না, বা যেই উচ্চশিক্ষা সে প্রাপ্ত হবে সেই উচ্চশিক্ষাটা সে কাজে লাগাতে পারবে না। কিন্তু উচ্চশিক্ষা প্রাপ্ত হলেও হতে পারে, যেহেতু মঙ্গল এখানে তুঙ্গস্থ এবং শনি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সন্তান প্রাপ্তি দেখা হয় পঞ্চম স্থান থেকে, তাহলে কি সন্তান প্রাপ্তি হবে না? সন্তান প্রাপ্তিতেও অনেক রকম বাধা বিঘ্ন সমস্যা আসতে থাকবে, কিন্তু তারপরেও এই জাতক বা জাতিকার সন্তান প্রাপ্তি হবে, কারণ যেহেতু মঙ্গল এখানে তুঙ্গস্থ এবং শনি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত হবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও তাই। তো এইভাবে কিন্তু আপনাকে বিচার করে যেতে হবে। এখানে আমরা আরও অনেক কিছু লাগিয়ে দেখিনি, যেমন নবাংশ যে জন্মপত্রিকা D9 চার্ট, সেটা লাগিয়ে দেখিনি, আরও অনেক কিছু জানার বাকি আছে। আমরা উপর থেকে একটু বোঝার চেষ্টা করলাম। ডিভিশনাল চার্ট যেগুলোকে বলা হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আরও ভালোভাবে কনফিডেন্স দিয়ে বিচার করতে পারবো। যাই হোক, এখানে মোটামুটি বুঝতে পারলেন যে কিভাবে বিচার করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না।
চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অনেক মূল্যবান তথ্য এখান থেকে পাবেন। যদি সাবস্ক্রাইব নাও করেন তাও আমি বলবো জ্যোতিষটা শিখুন, এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষটা শিখুন, তাহলে আপনার মঙ্গল হবে, সকলের মঙ্গল হোক, এটাই আমার কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।